এক গ্রামে মল্লিকা নামে একজন মহিলা বাস করত। সে ছিল বিরাট ধনী। বিয়ের মাত্র কয়েক বছর পর তার স্বামী মারা যায়, আর তার স্বামীর সকল সম্পত্তির মালিক মল্লিকা হয়। এমনিতে ভালো মানুষ হলেও সে ছিল প্রচন্ড অহংকারী। কি ব্যাপার কি অনুরাধা, তুমি কোথায় যাচ্ছ? আজকাল তো দেখতে পাচ্ছি যাওয়ার সময় মায়ের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনও বোধ করো না। কোথায় আর যাবো মা, তুমি তো আমাকে বাড়ি থেকে বেরই হতে দাও না। আমার স্কুলের এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি। ওই যে একবার আমাদের বাড়িতে এসেছিল, রেশমা নাম, ওরই আজকে জন্মদিন। কোন রেশমা? ওর বাবা যে মাছ ধরে ওই রেশমা? হ্যাঁ মা, ওর বাবা একজন জেলে, নদীতে মাছ ধরে ওদের সংসার চলে। ওরা খুব একটা ধনী নয়, তবে ধনী না হলেও ওদের মন অনেক বড়। রেশমা আমার অনেক ভালো একজন বান্ধবী। তোমাকে কতবার বলেছি তুমি আমার মেয়ে, অনেক ধনী পরিবারের সন্তান তুমি। যার তার সাথে মেলামেশা তোমাকে একদম মানায় না। এইসব ছোট লোকদের সাথে একদম মিশবে না। তুমি মানুষে মানুষে ভেদাভেদ করতে পারো, কিন্তু আমার কাছে ধনী গরিব সবাই সমান, আর তাই আমি রেশমার জন্মদিনে যেতে চাই। দয়া করে তুমি আমাকে আর বাধা দিও না। দেখুন রাধা, তুমি যখন বড় হচ্ছ আর তাই আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। আমি যখন বলেছি ওসব ছোট লোকদের বাড়িতে যাবে না, তার মানে তুমি যাবে না। আমাদের এত ধন সম্পত্তি, এত বড় ব্যবসা, সবকিছুর ওপর ওই মানুষের নজর রয়েছে। তুমি যদি এইসব ছোট লোকদের সাথে মেলামেশা করো তাহলে আমাদের বাড়ির অসম্মান হয়। একটা কথা মনে রেখো মা, অহংকার কিন্তু পতনের মূল। সৃষ্টিকর্তা তোমাকে ধনী করে বানিয়েছে, মানে এই নয় যে তুমি অহংকার করবে। অনুরাধার বাবা অনেক বড় মুখ করে আমাকে দাওয়াত দিয়েছে, আর তাই আমি তার জন্মদিনে যাব। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ঠিক আছে, যেতে যখন চাইছো তাহলে যাও, কিন্তু মনে রেখো ভালো ভালো গয়না আর জামা কাপড় পরে যাও, যাতে তোমাকে দেখে মনে হয় তুমি কোন বাড়ির মেয়ে। এরপর অনুরাধা তার বান্ধবী রেশমার জন্মদিনে চলে গেল। কি ব্যাপার, এই অন্ধকারের মধ্যে কে বসে আছিস? তোর মুখ তো দেখতে পাচ্ছি না। আয় আয়, সামনে আয়। তোর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারিস। আজ্ঞে পুরোহিত মশাই, আমার নাম প্রীতম। আমি পাশের গায়ে থাকি। ওই গায়ে এসেছিলাম একটা কাজের সন্ধানে, কিন্তু কোথাও একটা কাজ পেলাম না। আজ সারাদিন অভুক্ত অবস্থায় বসে আছি আমি। আজ যদি কাজ না পাই তাহলে কাল আমাকে বাড়ি ফিরে যেতে হবে। অভুক্ত অবস্থায় বসে আছিস, এ কেমন কথা? তুই তো আমাকে বলতেই পারতি, আমি তোর খাবার দাবারের ব্যবস্থা করতাম। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, তোকে কোনো চিন্তা করতে হবে না। আবার এখানে অনেক খাবার দাবার আর ফলমূল আছে, কিছু একটা খেয়ে তুই শুয়ে পড়। ঠিক আছে পুরোহিত মশাই, দয়া করে যদি আমাকে একটা কাজের সন্ধান দিতেন। খুব ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। এই দুনিয়াতে আমার আর কেউ নেই। একটা কাজের আশায় এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছি আমি, কিন্তু কারো কাজের লোকের প্রয়োজনই নেই। ঠিক আছে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আগামীকাল আমি তোকে একটা বণিক বাড়িতে নিয়ে যাব। সেখানে মল্লিকা নামে একজন অনেক ধনী মহিলা বাস করে। তিনি তোকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন। গ্রামে আসার সময় মল্লিকা নামে ওই মহিলাটির কথা শুনেছিলাম। তিনি নাকি অনেক অহংকারী আর বদরাগী। অহংকার দিয়ে তুই কি করবি রে ছোকরা? তোর তো কাজের দরকার। ও বাড়িতে তুই খেয়ে পরে থাকতে পারবি, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না পুরোহিত মশাই। আপনার এই ঋণের কথা আমি কখনোই ভুলতে পারবো না। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। যা, এবেলা খেয়ে শুয়ে পড়। আগামীকাল ভোরে আমি তোকে মল্লিকা দেবীর বাড়িতে নিয়ে যাব, বুঝলি? এর পরের দিন খুব সকালবেলা পুরোহিত মশাই প্রীতমকে নিয়ে মল্লিকা দেবীর বাড়িতে। কি ব্যাপার পুরোহিত মশাই, এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? জরুরি একটা প্রয়োজনে আপনার বাড়িতে এসেছি মল্লিকা দেবী। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওর তিন কুলে কেউ নেই, খুব অসহায় অবস্থায় দিন নিপাত করছে। গতকাল মন্দিরে অভুক্ত অবস্থায় পড়েছিল। ওর একটা কাজের প্রয়োজন। যদি আপনার বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো। কি
কি যে আপনি বলেন ভেবে পাই না। এটা কি দানশালা খুলে বসেছি নাকি? আপনি কোথায় কাজ পাবেন? আর দেখে তো মনে হচ্ছে শরীরে খুব একটা জোর নেই। ছি, কি নোংরা পোশাক আশাক পরে এসেছে। গরিব ঘরের ছেলে মল্লিকা দেবী, দামি পোশাক আশাক কোথায় পাবে? আপনার বাড়িতে তো অনেক কাজের লোকজন। দেখুন দয়া করে ওকে একটা কাজ দেওয়া যায় কিনা। গরিব মানুষটা পেটে ভাতে আপনার এখানে কাজ করবে। ঠিক আছে, আমার বাড়িতে ওকে একটি কাজ দিয়ে দিলাম, কিন্তু ওকে বলে দিবেন আমার বাড়িতে টাকা পয়সার কিন্তু কোনো অভাব নেই। ওসব চুরি চামারি কথা যেন চিন্তাও না করে। না গো বড় মা, আপনার বাড়িতে টাকা চুরি করার কোনো ইচ্ছাই নেই আমার। আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই। হয়েছে হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। যা, এবার বাজারে যা। বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে আয়। আর মনে রাখবি, আমার বাড়িতে থাকতে হলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমি তোকে ভালো পোশাক আশাক বানিয়ে দেবো। এসব গরিব ছোট লোকের মতো আমার বাড়িতে ঘুরে বেড়াবি না। আহ মা, এভাবে কেন কথা বলছো? গরিব বলে কি তার সাথে তুমি এইভাবে কথা বলবে? যাও দাদা, বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে এসো। আহ দাদা, তোর আদিক্ষেতা দেখে তো আর বাঁচি না। এসব গরিব ছোট লোকদের বাড়ির কাছে লোকেদের দাদা বলে ডাকছিস। আর জন্য তোকে দাদা বলে ডাকতে না শুনি। ঠিক আছে বোন, আমাকে তোমার দাদা বলে ডাকতে হবে না। তুমি আমাকে বরং প্রীতম বলেই ডেকো, কেমন? কেন তোমাকে নাম ধরে ডাকতে যাব কেন? তুমি গরিব বলে কি তোমার নাম ধরে ডাকতে হবে? তুমি তো আমার চেয়ে বয়সে বড়। যে যাই বলুক, আমি তোমাকে আজ থেকে দাদা বলেই ডাকবো। এবার প্রীতম মল্লিকার কাছ থেকে টাকা নিয়ে বাজারে গেলে বড় মাছ আনতে। এই যে নবাব, এইটা তো সামান্য একটি রুই মাছ। এই বাড়িতে বড় বড় কাতল আর ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ রান্নাই হয় না। কিন্তু বাজারে তো কোনো ইলিশ মাছ পাইনি বড় মা, তাই আপনার জন্য রুই মাছটা এনেছি। বাজারে মাছ পাসনি, তাতে কি হয়েছে? জেলে পাড়ায় গিয়ে বড় মাছ নিয়ে আয়। এইসব ছোট ছোট রুই মাছ আমি খাবো না। মনে রাখবি, এই বাড়িতে কখনো কোনো সময় ছোট মাছ আনবি না। সব সময় ভালো দেখে বড় মাছ নিয়ে আসবি। ঠিক আছে বড় মা, আমার আর কোনোদিন ভুল হবে না। আমি এর পর থেকে সব সময় বড় দেখে মাছ নিয়ে আসব। এরপর প্রায় 3 বছর কেটে গেছে। মল্লিকা অনুরাধার বিয়ের জন্য খোঁজ খবর করছে। শুনুন পুরোহিত মশাই, মেয়েকে আমি অনেক ধুমধাম করে বড় ঘর থেকে বিয়ে দেব। আপনি ভালো দেখে একটি পাত্রের খোঁজ করুন। পাত্র যেন আমার চাইতে কয়েক গুণ বড়লোক হয়, সেটা মনে রাখবেন। পাত্র আমার কাছে অবশ্য একটা রয়েছে, কিন্তু তার সাথে আত্মীয়তা করতে গেলে আপনাকে অনেক খরচ করতে হবে। আপনার মেয়েকে কমপক্ষে 50 ভরি গয়না দিতে হবে। তাছাড়া অনেক টাকা পণ দিতে হবে। সে অনেক বড় ঘরের ছেলে, বিলেতে পড়াশোনা করছে। আরে বাহ, তুই অনেক বড় পাত্র। আমি তো এমন একটি পাত্রই আমার মেয়ের জন্য খুঁজছিলাম। কোনো সমস্যা নেই, টাকা আমি জোগাড় করে ফেলবো। দরকার হলে এই বাড়িঘর বন্ধক দিয়ে গয়না জোগাড় করব। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের সুখের জন্য এই বাড়িটাও বিক্রি করে দিতে আমার কোনো সমস্যা নেই। আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি আজ তবে যাই। যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ের আলোচনা শুরু করছি। এরপর পুরোহিত মশাই সেইখান থেকে চলে গেল, আর প্রীতম বাজার থেকে বাড়ি ফিরল। বড় মা, ও বড় মা, এইমাত্র বাজার থেকে ফিরলাম। আগামীকাল থেকে কিন্তু আমাকে 3 দিনের ছুটি দিতে হবে। আমি নতুন একটা বাড়ি করছি। নদীর ধারে ছোট্ট একটা ঘর বানিয়েছি। নদীর পাড়ে ঘর বানাচ্ছিস মানে? এত টাকা তুই কোথায় পেলি? আর এখন তোকে আমি কোনো ছুটি দিতে পারবো না। তুই জানিস না অনুরাধার বিয়ের কথা হচ্ছে? আমি আমার বাড়ির সহায় সম্পত্তি সবকিছু বন্ধক রেখে টাকা জোগাড় করেছি। তোর অনুরাধাদের বিয়ে দিচ্ছি, আর এখন তুই কোনো ছুটি পাবি না। আমার তো 3 কুলে কেউ নেই। আপনি আমাকে যা বেতন দিতেন তাই দিয়েই জমি কিনেছি। আমি একটা ছোট্ট বাড়িও বানাচ্ছি। আগামীকাল বাড়িতে উঠবো, তাই পূজা করছি। আপনি যদি আমার সাথে সেই পুজোতে যেতেন খুব ভালো হতো। আরে না না, তোর বাড়ি পুজোতে আমি যাবো কেন? তাছাড়া ঝড়ের ঘরে আমি থাকতে পারি না। ও প্রীতম দাদা, তুমি চিন্তা করো না। তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যেও। তোমাদের বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করে আসবো, আর তোমার বাড়িটাও দেখে আসবো। কত কষ্ট করে তুমি বাড়ি বানিয়েছো বলো, আর আমি না গিয়ে থাকতে পারি? মল্লিকা অহংকারের কারণে প্রীতমের বাড়িতে গেল না, আর মল্লিকার এমন আচরণে
প্রীতম মনে মনে অনেকটা কষ্ট পেলেও কিছুই প্রকাশ করল না। এরপর অনুরাধার বিয়ের ঠিক আগের দিন প্রচণ্ড ঝড় হলো। পানি বাড়তে বাড়তে গ্রামটা ভাসিয়ে নিয়ে গেল। মল্লিকার বাড়িতেও নদীর পানি প্রবেশ করল। নদীর পানিতে মল্লিকার বিয়ের গয়নাসহ সব দলিলপত্র ভেসে গেল। এই যে মল্লিকা দেবী, আমার কাছ থেকে তো মেয়ের বিয়ের কথা বলে অনেকগুলো টাকা নিয়েছেন। এখন যদি সময় মতো সে টাকাগুলো পরিশোধ করতে না পারেন, তাহলে কিন্তু এই জমি, আপনার বাড়ি, সবকিছুই আমি নিয়ে নেব। হে ঈশ্বর, আমাকে তুমি কোন বিপদে ফেললে, কোন পরীক্ষায় ফেললে আমাকে তুমি? আমি তো কোনো অন্যায় করিনি। আমার টাকা পয়সা, সম্পত্তি, গয়না সবকিছু নদীর পানিতে ভেসে গেল। এখন আমার মাথায় ঠাইটুকু নেই। আমি কোথায় দাঁড়াবো সেটাও জানি না। কে বলেছে আপনি অন্যায় করেননি? দিনের পর দিন আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করে গেছেন। অহংকার আর দম্ভে আপনার মাটিতে পা পড়ত না। আর তাই তো ঈশ্বর আজকে আপনাকে নিজ হাতে শাস্তি দিয়েছে। নিতাই কাকা, দেখুন আমাদের বাড়িতে পানি ঢুকে সবকিছু নষ্ট হয়ে গেছে। আজকে রাতটুকু কাটানোর মতো জায়গা আমাদের নেই। দয়া করে আমাকে একটু সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। ঈশ্বর নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দেবেন, আমাদের একটু সময় দিন। এরপর সেখান থেকে নিতাই চলে গেল। আর একটু পর প্রীতম সেখানে এসে উপস্থিত হলো। হ্যাঁ রে প্রীতম, তুই এসেছিস। দেখ, ঈশ্বর আমার অহংকারের শাস্তি ঠিক কিভাবে দিল। আজ সবকিছু হারিয়ে আমি সর্বহারা। মাথা গোজার স্থায়ী জায়গাটুকু আমার নেই। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। বড় মা, আপনি কোনো চিন্তা করবেন না। যদি আপনার কোনো আপত্তি না থাকে, তাহলে আমার এই ছোট্ট ঘরে আপনি যতদিন খুশি থাকতে পারেন। আমি যখন নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলাম, তখন আপনি তো আমাকে আশ্রয় দিয়েছিলেন। আপনার নুন খেয়েছি, আর আপনার বিপদে আমি আপনার পাশে দাঁড়াবো না? ওরে হতভাগা, একদিন তোর বাড়িতে যাওয়ার জন্যই আমি নাক ছিটকিয়েছিলাম। আজ কিনা তুই আমাকে সেখানে আশ্রয় দিতে চাচ্ছিস। আমি তোর বাড়িতে আশ্রয় নেব। হ্যাঁ দাদা, তোমার বাড়িতে আশ্রয় নিতে আমাদের কোনো আপত্তি নেই। আজকে আমাদের বিপদের দিনে এই গ্রামে শুধুমাত্র তুমি এসে পাশে দাঁড়িয়েছো। তোমার এই অবদান আমরা কোনোদিন ভুলবো না। এরপর প্রীতম মল্লিকা এবং অনুরাধাকে নিয়ে তার ছোট্ট কুটির ঘরে গেল। আর এইভাবেই মল্লিকা তার অহংকারের শাস্তি পেল।